সাবেক ডিবি প্রধান হারুন সহ 18 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত। 18 বছর আগে চাকরি হারানো 85 নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ। গাজীপুরে জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি পাটোয়ারির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ। সমুদ্র উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। জাতীয় মৎস্য সপ্তাহ ঘোষণা প্রধান উপদেষ্টার। জুলাই সনদ নিয়ে আগামী সপ্তাহে ফের আলোচনায় বসবে কমিশন। আইনি ভিত্তির প্রক্রিয়া নিয়ে দলগুলোর ভিন্ন মত। এবং ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে জুলাই যোদ্ধাদের ভিড়। জাকসুতে বিক্রি শুরু। ছাত্র সংসদ নির্বাচন চেয়ে বেরোবিতে অনশন। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তানজিম শাফিন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। সাময়িকভাবে বরখাস্ত থাকাকালে তারা খোরপোশ ভাতা পাবেন। দেখুন আজহার লিমনের প্রতিবেদন। গণঅভ্যুত্থানের দিন গেল বছরের 5 আগস্ট থেকেই পালিয়ে আছেন ডিবি হারুন খ্যাত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এভাবে ওই মাস থেকেই কর্মস্থলে যোগ দেননি পুলিশের অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায়, চট্টগ্রাম রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে আরও দেখা যায়, গেল বছরের আগস্ট থেকে চলতি বছরের মের মধ্যে বিভিন্ন তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন অন্তত 18 জন কর্মকর্তা, যাদের মধ্যে 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার মর্যাদার। এই প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বলা হয়, কর্মস্থল থেকে পালিয়ে ওইসব কর্মকর্তারা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর 3(গ)তে বর্ণিত ধারার অপরাধ করেছেন, যে কারণে তাদের 12 ধারার 1 উপবিধি মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকরি থেকে সাময়িক বরখাস্ত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে 5 আগস্টের গণঅভ্যুত্থানের আগে পরে হত্যা, নিপীড়ন, নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে এজন্য মামলাও চলছে। গুঞ্জন রয়েছে ইতোমধ্যে তাদের কেউ কেউ দেশের বাইরে চলে গেছেন। চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেও এসব কর্মকর্তারা খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন। আজহার লিমন, এখন, ঢাকা। 18 বছর আগে বরখাস্ত হওয়া 85 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বঞ্চিতদের সকল সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। গত 25 ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন সার্বভৌম ক্ষমতার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ। মামলার বিবরণে জানা যায়, 2005 সালের 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের মাধ্যমে 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। বিএনপি জামায়াত জোট সরকারের সময়ের এই নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে 327 জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে 85 জনকে একই বছরের 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এর বিরুদ্ধে চাকরিচ্যুত প্রার্থীরা মামলা করলে 2009 সালের 23 মার্চ তা খারিজ করে রায় দেন প্রশাসনিক ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে আপিল করেন ভুক্তভোগীরা। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ
5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। চানখারপুলের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসিও। মশিউর অনিকের প্রতিবেদন। 2016 সালের অক্টোবরে গাজীপুরের একটি বাসায় আটকে রেখে জঙ্গি অভিযানের নামে হত্যা করা হয় 7 জনকে। দেশের বিভিন্ন স্থান থেকে ধরে আনা হয়েছিল এই তরুণদের। প্রসিকিউশন বলছে বাহির থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় এদের। এ সময় 830 রাউন্ড গুলি ছুড়ে সিটিটিসি ও সোয়াত সহ আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার এক পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুন মামলা দায়ের করেন প্রসিকিউশন। এই মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, সে সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রধান হারুনুর রশিদ, সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 1। সিটিটিসি এবং সোয়াতের দুটি টিম এই বাসায় একটি অপারেশন করে মর্মে দেখায় এবং সরাসরি এই আটকরত আবদ্ধরত 6 জন যুবককে গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করে। তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এদিন চানখারপুলের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন, সাক্ষীর নিরাপত্তায় সব রকম ব্যবস্থা নিতে হবে। একজন সাক্ষীর সেফটি, সিকিউরিটি অ্যান্ড ওয়েলবিং দেখার দায়িত্ব রাষ্ট্রের এবং ট্রাইব্যুনালের। সেই অনুযায়ী ট্রাইব্যুনাল কনসার্ন অফিসার ইন চার্জ অফ দ্যাট পার্টিকুলার পুলিশ স্টেশনকে একটা অর্ডার করেছিলেন যে সেখানে তাকে অসম্মানজনক কোনো ব্যানার বা ফেস্টুন যদি থাকে সেটা ইমিডিয়েটলি রিমুভ করার জন্য, এবং রিমুভ করে তার সেফটি সিকিউরিটি ইনশিওর করে ট্রাইব্যুনালকে আজকে অবগত করার জন্য। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 5 দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষী দেন আরও 3 জন। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 12 জন। মশিউর অনিক, এখন, ঢাকা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ওয়াকি টকিতে দেয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করার অভিযোগে অমি দাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। এর আগে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা করা হয়। পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল হিসেবে তিনি প্রেষণে সিএমপির খুলশী থানার কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। 11 আগস্ট রাতে বন্দর থানায় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিল থেকে হামলায় পুলিশ সদস্য গুরুতর আহত হন। এরপর ওয়াকি টকিতে সিএমপির সকল সদস্যের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। কমিশনারের এই বার্তা ওয়াকি টকি সহ ভিডিও করেন এক কর্মকর্তা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এরপর একাধিক টিম তদন্তে নেমে ওই কনস্টেবলকে শনাক্ত করে। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই সনদ বাস্তবায়নের 8টি অঙ্গীকারনামা থাকলেও এর বাস্তবায়ন প্রক্রিয়ার স্পষ্ট কোনো উল্লেখ নেই। তাই সনদ চূড়ান্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে আবারও আলোচনা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল জুলাই সনদের অধীনে নির্বাচন চায়। তবে স্থায়ী আইনি ভিত্তি দিতে এলএফও গণপরিষদ নাকি ভোটে নিয়ে দলগুলোর ভিন্নমত রয়েছে। বিস্তারিত থাকবে হাসিব বিল্লার প্রতিবেদনে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের 2 পর্বের ধারাবাহিক আলোচনায় 84টি বিষয়ে ঐকমত্য হয়েছে। প্রথম পর্বে সংস্কার কমিশনের প্রস্তাবের 64টি বিষয়ে ঐকমত্য হয়। দ্বিতীয় পর্বে দলগুলো একমত হয় 11টি বিষয়ে। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ, প্রধান উপদেষ্টা নিয়োগ ও রাষ্ট্রের মূলনীতি সহ 9টি বিষয়ে দলগুলো আপত্তি জানায়। তবে সিদ্ধান্ত দিয়েছে ঐকমত্য কমিশন। গত শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় উল্লেখ করা হয়, এই সনদ জনগণের সর্বজনীন অভিপ্রায়। এ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। অবিলম্বে বাস্তবায়নযোগ্য বিষয় নির্বাচনের আগে বাস্তবায়ন করার কথাও জানায় ঐকমত্য কমিশন। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে। তবে জুলাই সনদের খসড়ার কিছু বিষয় ত্রুটিপূর্ণ বলে মনে করছে বিএনপি। কিছু কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এটা হতেই পারে, সেটা আমরা কারেকশন করে আমাদের মতামতটা দিয়ে 20 আগস্টের মধ্যে মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা আশা করছি এর মধ্যে দিতে পারবো।
জামাত বলছে অন্তর্বর্তী সরকারকেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এর ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। জাতির কাছে ওনাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে এই সরকারকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে অবশ্যই এই সরকারের মেয়াদের মধ্যে নির্বাচনের পূর্বেই এর আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। সাংবিধানিক ইস্যু যেগুলো আছে এগুলো আপনার গণভোটে যেতে পারেন, কোনো সমস্যা নেই। অতিথি প্রেসিডেন্ট আছে, এগুলো দৃষ্টান্ত আছে, সে তাহলে এবার আমরা দিতে পারবো না, কেন এটা তো নতুন কিছু না। গণপরিষদের দাবি জানিয়ে এনসিপি বলছে জনগণের অংশগ্রহণ না থাকলে সনদ বাতিলের ঝুঁকি থাকবে। প্রোক্লামেশনের উপরে আর কোনো কিছু হয় না, প্রোক্লামেশনের নিচে সংবিধান প্রোক্লামেশনের উপরে যেতে পারবে না, আবার যে কোনো আইন কিংবা অধ্যাদেশ সংবিধানের উপরে যেতে পারবে না। তাহলে আপনি যে কোনো একটা আইন কিংবা অধ্যাদেশ করে সেটাকে যদি সংবিধানে ইনক্লুড করেন কিংবা ইনকর্পোরেট করেন, আপনি কখনোই এটা বলতে পারবেন না যে এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। তার মানে ওনাদের এই চিন্তা পদ্ধতিটার মধ্যে একটা ঘাটতি রয়ে গেছে। আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা, আমাদের রাজনৈতিক পরিস্থিতি এবং হচ্ছে যে আইনি দিক, সাংবিধানিক দিক সবগুলো বিবেচনা করে আমরা যেটা ভেবেছি, আমরা যেটা প্রস্তাব করেছি, এটা গণপরিষদ করতে হবে, অন্তত সংবিধানের সাথে সম্পর্কিত যে সংস্কারগুলো। এদিকে দেশে এই মুহূর্তে গণভোটের পরিবেশ নেই বলে মনে করে এবি পার্টি। যেই প্রক্রিয়াতে অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর থেকে দেশ চালাচ্ছে, এই প্রসেসের মধ্য দিয়েই এগুলো বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা সম্ভব। আগামী সংসদ এসে সিম্পলি এটা রাটিফাই করে দেবে এবং এই রাটিফিকেশন যে করবে এইটা একটা লিগ্যাল স্ট্যাটাস এই সনদে দিতে হবে, লেখা থাকতে হবে যে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে ফার্স্ট ডেতে এগুলো সব পাশ করে ফেলতে হবে, রাটিফাই করে দেবে। গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে গিয়ে এই সাংবিধানিক এতগুলো পরিবর্তন, 28 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, মানুষকে বোঝানো, উচ্চকক্ষ থাকবে কিনা, নিম্নকক্ষ থাকবে কিনা, নির্বাচন কিভাবে হবে, ওইটা হবে কিনা, এই পুরো প্রসেস তো আলাদা আলাদা করে প্রত্যেকটা বিষয়কে নাগরিককে বুঝাইতে হবে। এই বোঝানোর সময় আমরা আসলে এখন পাবো কিনা। খসড়ায় সনদ বাস্তবায়নের পদ্ধতির উল্লেখ নেই। এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনা শুরু হবে। বিভিন্ন রকম ওপিনিয়ন আসছে, ওপিনিয়নগুলো কমিশন এক জায়গায় করছে, কমিশন নিজেরা এগুলো নিয়ে আলোচনা করছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন বসবে তখন এই সমস্ত বিশেষজ্ঞ মতামত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেয়ার করবে, রাজনৈতিক দলগুলো সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবে, তারপরে একটা চূড়ান্ত জায়গায় যাবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দলই জনগণের প্রতিনিধি। সুতরাং রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলসমূহের নেতারা, প্রায় সকল রাজনৈতিক দলের নেতারা যখন এক জায়গায় বসে আলোচনা করেন এবং কোনো সিদ্ধান্ত নেন, আমাদের কি দ্বিমত করবার কোনো সুযোগ আছে যে সেটাই জনগণের পক্ষে গৃহীত একটা সর্বসম্মত সিদ্ধান্ত? বাস্তবায়নের পদ্ধতি ঠিক হওয়ার পরপরই সব রাজনৈতিক দল সই করার মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পাবে জুলাই সনদ। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। সমুদ্র উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমুদ্রের অবারিত সম্পদ আহরণের চেষ্টা বাড়ানোরও আহ্বান জানান তিনি। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে মৎস্য শিল্পে ক্ষতিকর প্রভাব এড়াতে টেকসই পদ্ধতি আবিষ্কারের তাগিদ দেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সাকিব। মাছে ভাতে বাঙালির যে তকমা তা গত অর্থবছরেই হয়েছে আরও দৃঢ়। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিকভাবে মাছ উৎপাদনে তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ৪৭ লাখ হেক্টর জমিতে প্রায় ৫০ লাখ টনের বেশি মাছ উৎপাদন হচ্ছে দেশে। মৎস্যশিল্পকে এগিয়ে নিতে প্রতি বছরের ন্যায় দিবসটি উপলক্ষে সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। অনুষ্ঠানে উঠে আসে বাংলাদেশে মৎস্য শিল্পের অবস্থান আর উন্নয়নের কথা। এ সময় হাওরে অপরিকল্পিত উন্নয়ন মাছ উৎপাদনে কিছুটা বাধাগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা ফরিদা আক্তার। মাছ উৎপাদন বাড়াতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। শিল্প বর্জ্যের কারণে আমাদের নদী দূষিত হচ্ছে, অর্থাৎ মাছ দূষিত হচ্ছে। মাছের মধ্যে নানা কেমিক্যাল রেসিডিউ, বিশেষ করে লেড, ক্যাডমিয়াম, এমনকি মাইক্রোপ্লাস্টিক ইত্যাদি পাওয়া যাচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দেশে মিঠা পানির মাছের যেমন চাহিদা আছে তেমনি চাহিদা বাড়ছে সামুদ্রিক মাছেরও। কিন্তু সামুদ্রিক মাছ আহরণে বাংলাদেশের অবস্থান 25-এ। সমুদ্র উপকূল অঞ্চল রক্ষায় আলোচনা শুরু করেছে সরকার উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারেনি। সমুদ্রের অবারিত সম্পদ আহরণের চেষ্টা করতে হবে বাংলাদেশকে। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে অধ্যয়ন বাড়ানোর পরামর্শ দেন তিনি। সমুদ্র
উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তারা সাড়া দিচ্ছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পূর্ণাঙ্গভাবে রচনা করতে পারব এবং গৌরবের সঙ্গে রচনা করতে পারব। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নদী শাসনের নামে এর প্রতি নির্দয় আচরণ করা হচ্ছে। বর্জ্য ফেলাসহ নানাভাবে নদীকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তাই মাছ সংরক্ষণের পাশাপাশি জলাভূমির প্রতি যত্ন নেয়ার আহ্বান জানান তিনি। এই প্রকৃতির অবদানের কথা, তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই উঠে না। তার প্রতি আমরা অত্যন্ত নির্মম, নির্দয়। সে আমাদেরকে অন্য সব কথা বাদ দিল, শুধু একটা খাবারের কথা সে আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আমরা শুধু ধরে আনছি, পরিবেশন করছি। তার প্রতি সদয় হবার চিন্তা আমাদের মাথায় আসে। পরে জাতীয় মৎস্য সপ্তাহ 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এর আগে মৎস্যশিল্পে অবদান রাখায় মোট 16 ব্যক্তি প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পুরস্কার হাতে তুলে দেন তিনি। নাজমুস সাকিব, এখন ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহের শেষ দিনে এরই মধ্যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া জুলাই যোদ্ধাদের মনোনয়ন সংগ্রহ করতে দেখা গেছে। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, বাকি ছাত্র সংগঠনগুলোর প্যানেল ঘোষণার ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? এখন পর্যন্ত কতগুলো মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে? শাফিন, এখন পর্যন্ত 140-এরও অধিক মনোনয়ন ফর্ম শুধু আজকেই বিক্রি হয়েছে। আমরা একটু আগে যে প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, তার সঙ্গে কথা বলে এটি জেনেছি। এবং গতকাল আমরা জানি যে গতকাল ছিল ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনে গত 6 দিনে শুধুমাত্র 65টি ফর্ম বিক্রি হয় এবং আজকেই যেখানে ফর্ম বিক্রি হয়েছে 140-এর মতো। এবং আপনাকে যদি একটু বলে রাখি যে এখন পর্যন্ত কিন্তু আমরা সকাল 10টা থেকে এখন পর্যন্ত এখানে যে চিত্রটি দেখছি সেটি হচ্ছে একদম উৎসব মুখর পরিবেশে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে এই যে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, এখানে প্রধান রিটার্নিং অফিসারের কার্যালয়, এবং এইটিকে ঘিরে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি প্রাণবন্ত এবং উচ্ছ্বাসের একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে এবং একটা উৎসবের পরিবেশ এখানে তৈরি হয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু আসছেন এবং তারা মনোনয়নপত্র এখানে সংগ্রহ করছেন এবং অনেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের পরে সেটি পূরণ করে সেটি কিন্তু ইতিমধ্যে অনেকে জমাও দিচ্ছেন, আমরা সেটিও দেখছি। আমরা বিশেষ করে দেখছি যে এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তারা যখন এখানে মনোনয়নপত্র কিনতে আসেন তখন কিন্তু সেটিকে ঘিরে কিন্তু আমরা এখানে একটি ব্যাপক এখানে আমরা শিক্ষার্থীদের উপস্থিতি এবং একটা অন্যরকম আমরা ইমেজ আমরা এখানে লক্ষ্য করেছি। এবং তারা যে প্যানেল ঘোষণা করেছে সেখানে আমরা দেখেছি যে সাদিক কায়েম তিনি ভিপি পদে এবং জিএস পদে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান সভাপতি ছাত্র শিবিরের SM ফরহাদ, এবং এজিএস পদে আমরা দেখছি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান, তিনি কিন্তু ফর্ম তুলেছেন। এছাড়া তারা কিন্তু একটি সম্মিলিত প্যানেল দেওয়ার চেষ্টা করেছেন যেখানে চাকমা সম্প্রদায়ের একজন রয়েছেন, সেখানে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের চোখ হারানো একজন, এবং এখানে 4 জন নারী প্রার্থীও কিন্তু ছাত্র শিবিরের প্যানেলে রয়েছেন। এছাড়া আমরা দেখছি যে ছাত্র শিবির তারা তাদের বক্তব্যে বলেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্যাম্পাসের সেটির ব্যাপারে নজরদারি দেওয়ার তারা আহ্বান জানিয়েছেন এবং সাদিক কায়েম বলেছেন যে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে বলে কিন্তু তিনি প্রত্যাশা করছেন। এছাড়া আমরা দেখছি যে ছাত্র অধিকার পরিষদ সহ আমরা দেখেছি বিভিন্ন অনেকেই কিন্তু আছেন যারা এখানে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করছেন। স্বতন্ত্র প্যানেল অনেকগুলো আমরা দেখেছি, তারাও কিন্তু এখানে আসছেন এবং ফর্ম সংগ্রহ করছেন। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল তারাও কিন্তু আসবার কথা রয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে এখনো আমরা কাউকে আসতে দেখিনি, তবে আমরা যেটি তথ্য পেয়েছি যে তারা অনানুষ্ঠানিকভাবেই হয়তো অনেকেই আসবেন এবং ছাত্র দলের অনেকে এখানে ফর্ম সংগ্রহ করে যাবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উৎসব মুখর পরিবেশে শেষ দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহের সবশেষ খবর।
ডাকসু নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। এ নিয়ে সহকর্মী ফরহাদ বিন নূর জানাচ্ছিলেন, একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন যে মনোনয়নপত্র বিতরণ এবং জমা দেওয়ার কার্যক্রমের সবশেষ কি পরিস্থিতি? শাফিন, আপনি নিশ্চয়ই জানেন আগামী 11ই সেপ্টেম্বর কিন্তু জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কিন্তু আজকে সকাল থেকে মনোনয়ন ফর্ম কিন্তু সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা নির্বাচন প্রার্থী, তারা নির্বাচন ফর্ম সংগ্রহ করছেন এবং এই নির্বাচনের যেই ফর্ম সংগ্রহ এবং জমাদান কিন্তু আগামীকাল পর্যন্ত চলবে। আমরা যদি একটু দেখাই, এখানে কিন্তু শিক্ষার্থীরা আসছেন, সকাল থেকে শিক্ষার্থীরা এখানে আসছেন, মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। আমি নির্বাচন কমিশন ভবনে রয়েছি, কার্যালয়ে রয়েছে এই মুহূর্তে। যদিও আমরা দেখেছি সকাল থেকে দুপুর পর্যন্ত আসলে তেমন কোনো মনোনয়ন ফর্ম কিন্তু কেউ সংগ্রহ করতে আসেননি। কিছুক্ষণ আগে, মানে আমি যদি বলি 10 থেকে 15 মিনিটের ব্যবধানে তিনজন, একজন ছাত্র দলের পক্ষ থেকে সহসভাপতি এবং দুজন সাধারণ স্বতন্ত্র শিক্ষার্থী কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। এবং আপনারা দেখছেন যে প্রক্টর এবং এখানে সহকারী নির্বাচন কমিশনার রয়েছে, তাদের হাত থেকে একজন শিক্ষার্থী কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এবং সর্বমোট এই ফর্মটি সহ আমরা 4 জন শিক্ষার্থী মূলত এ পর্যন্ত আসলে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে এবং মোটামুটি একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। এবং আপনারা দেখছেন প্রক্টর এবং সহকারী নির্বাচন কমিশনের সহ আরেকজন শিক্ষার্থী রয়েছে, তার কাছ থেকে মনোনয়ন ফর্ম কিন্তু সংগ্রহ করছেন। ধীরে ধীরে কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহের যে কার্যক্রম সেটি কিন্তু বাড়ছে এবং প্রত্যাশা করা হচ্ছে বিকাল নাগাদ আরো শিক্ষার্থীরা তারা এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন এবং আগামীকালও এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন এবং আগামীকাল সংগ্রহ এবং জমাদানের শেষ দিন কিন্তু বলা হয়েছে নির্বাচন কমিশন পক্ষ থেকে যারা নির্বাচন করবে। তবে কিছু একটা বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই, কিছু কিছু শিক্ষার্থী কিন্তু অভিযোগ করছেন যে যারা প্রার্থী তারা কিন্তু মনোনয়ন পত্র সংগ্রহ করতে এসেও কিন্তু তারা মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারেননি, কারণ তাদের তালিকায় অনেকের আসলে নাম নেই। এইসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের বিভিন্ন সমস্যার কারণে, মূলত ছাত্রত্বের সমস্যা সহ আরো অন্যান্য সমস্যার কারণে আসলে তাদের ভোটার তালিকায় নাম নেই। তারা সেগুলোর বিষয়ে আপিল করতে পারবেন এবং সংশ্লিষ্ট নির্বাচন কমিশন যারা রয়েছে তাদের বরাবর দরখাস্ত দিলে তাদের বিরুদ্ধে, তাদের সপক্ষে আসলে যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে, এমন কথাই কিন্তু বলছে নির্বাচন কমিশন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। জাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার বিষয়ে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনি ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করার দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী। এর মধ্যে গেল রাতে অসুস্থ হয়ে পড়েন অনশনে থাকা 3 শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলেও তারা রাজি হননি। এর আগে রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি করতে অনুরোধ জানান। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনে অনড় থাকার ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ না থাকায় নির্বাচন আয়োজনের পদক্ষেপ নিতে পারছে না বেরোবের প্রশাসন। তবে উপাচার্য জানিয়েছেন আজই জানানো হতে পারে ইউজিসি গঠিত বৈঠকের তারিখ। আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শেরেবাংলা নগরে নীলফামারী বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য অসৎ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাকসু নির্বাচনের সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। নির্বাচন সবাই চায় যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে,
সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন, এগুলোকে প্রশাসন থেকে ক্লিন করতে হবে। এদেরকে বেছে বেছে, আমরা চাই না যে বিএনপির লোকজনকে বেছে বেছে, তা না, যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড নেই, তাদেরকেই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত। চট্টগ্রামের সিটি গেট এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যান সংঘর্ষে প্রাণ গেল 5 জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। স্থানীয়রা জানান, সোমবার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে পিকআপে করে 10 যাত্রী ফিশারিঘাট যাচ্ছিলেন। সিটি গেটের কাছাকাছি পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন ও মেডিকেলে নেয়ার পর মারা যান আরও 2 জন। নিহত 5 জনের বাড়ি নগরীর ফৌজদারহাটে। স্বজনরা জানান, গত 2 দিন জন্মাষ্টমী ও মনসা পূজা শেষ করে কাজে ফিরছিলেন তারা। পুলিশের ধারণা, দুর্ঘটনার কারণে চালকের ঘুমের ঘোরে থাকাই কারণ। পরে সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আহত 4 জন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেশে আসতে শুরু করায় দামে ইতিবাচক প্রভাব পড়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে 3 দিনের ব্যবধানে বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম 8 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। দাম আরও কমবে বলে আশা খুচরা ব্যবসায়ীদের। এদিকে ব্যাপারীরা বলছেন, আমদানির অনুমোদন দেওয়ার পর লোকসানে দেশি পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে তাদের। কাজী মাহফুজের প্রতিবেদন। গেল 8 মাস ধরে এককভাবে বাজার দখলে রেখেছে দেশে উৎপাদিত পেঁয়াজ। সেই মজুদের শেষ পর্যায়ে হঠাৎ অস্থির হয়ে ওঠে বাজার। সরবরাহ সংকটে চলতি মাসের শুরু থেকে খাতুনগঞ্জের পাইকারি বাজারে কয়েক ধাপে বেড়ে দেশি পেঁয়াজের দাম ঠেকে 85 টাকায়। বাজার নিয়ন্ত্রণে সরকার পেঁয়াজ আমদানির ঘোষণা দেয়। এতে সপ্তাহ ব্যবধানে কমতে শুরু করে দেশি পেঁয়াজের দাম। 85 টাকা থেকে নেমে 65 টাকায়, অর্থাৎ কেজিতে 20 টাকা পর্যন্ত কমে যায় দাম। এই মাসে সর্বোচ্চ গেছে 85 টাকা, এই আপনার এখন 65 টাকা সর্বনিম্ন। আমদানি যদি বেশি হয় আর কমবে। ব্যবসায়ীরা বলছেন, আমদানির খবরে পাইকারি বিক্রেতারা মজুত করা পেঁয়াজ দ্রুত বিক্রি করতে শুরু করেছেন। এতেই কমছে দাম। আমদানি বাড়লে দাম আরও কমবে বলে জানান তারা। অন্যদিকে দাম আরও কমার সম্ভাবনায় খুচরা ব্যবসায়ী ও ক্রেতারা পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছেন। ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি না করাটাই ঠিক সরকারের কাছে, এটা আমরা আবেদন করি যে আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ আছে ওটা আপনার বর্তমান এই 23-24-এর ভিতরেই থাকে যাবে। আমদানি করা পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে আরও 5 মাস। এরই মধ্যে হঠাৎ করে দাম কমে যাওয়ায় লোকসানে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে বলে দাবি ব্যাপারীদের। 1 কেজিতে 20 টাকা পর্যন্ত কমে গেছে পার কেজি। 70 থেকে 77 টাকার পর তার 60-62 টাকা বেশি কাস্টমার নাই, বেচা কেনা। ইন্ডিয়ান পেঁয়াজ আসবে করে বেচা কেনা না। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা 32 থেকে 35 লাখ টন, আর মোট চাহিদার প্রায় 25 থেকে 30% পেঁয়াজ আমদানি করতে হয়। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। শান্তি চুক্তিতে রাজি হতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, জেলেনস্কি চাইলে দ্রুত যুদ্ধ বন্ধ হবে, তবে শান্তি চুক্তির অংশ হিসেবে ন্যাটোতে যোগ দেয়া হবে না ইউক্রেনের। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প জেলেনস্কির বৈঠকের 24 ঘন্টা আগে এ পোস্ট দিয়েছেন ট্রাম্প। বাংলাদেশ সময় রাত 2টায় হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প ও জেলেনস্কি, যেখানে উপস্থিত থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ ইউরোপের নেতারা। বাকিটা জানাচ্ছেন জাহানারা ভুইয়া। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প জেলেনস্কির বৈঠকের পর ওভাল অফিস থেকে অপমানিত হয়ে ফিরতে হয়েছিল জেলেনস্কিকে। কোনো ধরনের সমাধানে পৌঁছাতে না পেরে তুমুল তর্কে জড়িয়েছিলেন এই দুই নেতা। আবারও সেই ওভালে বিশ্ব মোড়লের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জেলেনস্কি। আলাস্কায় পুতিন ট্রাম্পের বৈঠকের পর এই আলোচনার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। আপাত দৃষ্টিতে আলাস্কা বৈঠকের সমাধান না মিললেও কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে একে। বিশ্বমঞ্চে রাশিয়ার অবস্থান আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক হতে যাচ্ছে। এরই মধ্যে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
ট্রাম্প জেলেনস্কির এবারে বৈঠকে যোগ দিচ্ছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লায়েন, ন্যাটো সেক্রেটারি মার্ক রুট, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান প্রেসিডেন্ট ফ্রেডরিক মার্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের প্রায় 1 ঘণ্টা বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরই ইউরোপীয় নেতাদের স্বাগত জানাবেন ট্রাম্প। মঙ্গলবার ভোর 4টার দিকে জেলেনস্কি সহ ইউরোপীয় অন্যান্য নেতাদের সঙ্গে বহুপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প জেলেনস্কির এবারের বৈঠক আশার আলো দেখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজে এমনটা ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ট্রাম্প জেলেনস্কির এবারের আলোচনায় গুরুত্ব পাবে রাশিয়া ইউক্রেনের মধ্যে অঞ্চল বিনিময় ও ইউক্রেনের নিরাপত্তা ইস্যুটি। এর আগে ইউক্রেনের দোনবাসের দোনেস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নিতে হবে বলে শর্ত দেন পুতিন। বিনিময়ে ঝাপরিঝিয়া ও খেরসনের সম্মুখ সারিতে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দেন তিনি। তবে পুতিনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। বৈঠকে বসার আগে শান্তি চুক্তিতে রাজি হতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, জেলেনস্কি চাইলে দ্রুত যুদ্ধ বন্ধ হবে, তবে শান্তি চুক্তির অংশ হিসেবে ন্যাটোতে যোগ দেয়া হবে না ইউক্রেনের। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প জেলেনস্কির বৈঠকের 24 ঘণ্টা আগে এই পোস্ট দিয়েছেন তিনি। বলেন, ক্রিমিয়াকে যেভাবে মস্কোর হাত থেকে উদ্ধার করা যায়নি, তেমনি ইউক্রেনেরও ন্যাটোতে যোগ দেয়া হবে না। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। আগামী 28 ডিসেম্বর থেকে মিয়ানমারে শুরু হচ্ছে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিনের মাথায় নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার। দেশের ইউনিয়ন ইলেকশন কমিশনের বিবৃতি অনুযায়ী প্রথম ধাপের ভোট চলতি বছরের 58 ডিসেম্বর হলেও দ্বিতীয় ধাপের তারিখ পরে জানানো হবে। ক্ষমতাসীন জান্তা সরকারের দাবি, নির্বাচনের মাধ্যমে চলমান সংঘাত নিরসন ও স্থিতিশীলতার পথে আসবে মিয়ানমার। অস্ত্র সমর্পণকারী বিদ্রোহীদের নগদ পুরস্কারের ঘোষণাও দিয়েছে। তবে এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে বর্জনের ডাক দিয়েছে বিরোধী দলগুলো। এদিকে দেশটির বড় রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এর নেত্রী অং সান সুচি এখনো কারাগারে। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। এবার খেলার খবর। ভুটানে বসছে সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন সেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। 5 দিন আগেই ভুটান মাঠ ও কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিচ্ছে দামাল কন্যারা। লক্ষ্য এবার শিরোপা জয়। অনূর্ধ্ব-17 দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। গেল কয়েক মাস ধরেই দেশের নারী ফুটবলে চলছে দারুণ ব্যস্ততা। একের পর এক টুর্নামেন্টে অংশ নিয়ে সাফল্যের ছাপ রেখে চলেছে লাল সবুজের মেয়েরা। এবার নতুন চ্যালেঞ্জ সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ। গত শুক্রবার ভুটানে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব নারী 17 ফুটবল দল। শনিবার ও রবিবার থিম্পুর বাবেনা গ্রাউন্ডে অনুশীলনে ঘাম ঝরায় তারা। অপরিচিত আবহাওয়া ও মাঠের সাথে নিজেদের দ্রুত মানিয়ে নিচ্ছে কিশোরীরা। ভুটানে অনেক, আপনারা জানেন, অনেক স্টেমিনার অনেক সমস্যা হয়, দুধের অনেক সমস্যা হয়, যার কারণে এটার মিলাইতে গেলে আমাদের 2 দিন আসছে সময় আছে। ইভেন মাঠ, আমাদের ঢাকার মাঠ আর এইখানের মাঠ অনেক ডিফারেন্স, কারণ এইখানের মাঠগুলি খুব ফাস্ট থাকে এবং ওয়েদারও খুব হার্ড থাকে, যার কারণে একটু সময় লাগে। আল্লাহর মতে খেলার আগে আমাদের মেয়েরা ভালো করবে। টুর্নামেন্ট শুরুর 5 দিন আগেই ভুটান পৌঁছানোর কারণ একটাই, নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়া। 20 তারিখ প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। জয়ী প্রত্যাশা কোচের। আমাদের মেয়েরা আল্লাহর রহমতে খুব ভালো করতেছে, প্র্যাকটিসে ভালো করছে। আমাদের আগামী 20 তারিখ ভুটান দলের সাথে খেলা, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে জয় নিয়ে মাঠ থেকে আসতে পারি। আগামী 20 থেকে 31 আগস্ট ভুটানের থিম্পুর চাংমিলিথাং স্টেডিয়ামে হবে এই আসর। বাংলাদেশ, ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান, এই 4 দল খেলবে ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। শেষবার সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল 2023 সালে ঢাকায়। সেবার শেষ পর্যন্ত পয়েন্টে এগিয়ে থাকায় শিরোপা জেতে অতিথি দল হিসেবে অংশগ্রহণ করা রাশিয়া। সেবার রানার্স আপ হয়েছিল টিম বাংলাদেশ। এবারের আসরে সরাসরি শিরোপায় চোখ দামাল কন্যাদের। ফারহান ইহসান, এখন। দর্শক, শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। সাবেক ডিবি প্রধান হারুন সহ 18 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত। 18 বছর আগে চাকরি হারানো 85 নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ।
গাজীপুরে জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি পাটোয়ারির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ। সমুদ্র উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। জাতীয় মৎস্য সপ্তাহ ঘোষণা প্রধান উপদেষ্টার। জুলাই সনদ নিয়ে আগামী সপ্তাহে ফের আলোচনায় বসবে কমিশন। আইন ভিত্তির প্রক্রিয়া নিয়ে দলগুলোর ভিন্ন মত। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে জুলাই যোদ্ধাদের ভিড়। জাকসুতে বিক্রি শুরু, ছাত্র সংসদ নির্বাচন চেয়ে বেরোবিতে অনশন। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে চোখ রাখুন youtube.com/c/এখন TV।